মোশন আর ওয়েভটা আমি শুরু করব। দেখবে আজকেই তোমাদেরকে অনেক কটা পিডিএফ দিয়েছি। এখান থেকে কিন্তু সিলেবাস ছোটই আছে, এই জায়গা সিলেবাসটা ছোট আছে। এবার এখান থেকে কোশ্চেন মেনলি প্রবলেম আকারেই পড়ে। হ্যাঁ, মেনলি প্রবলেম পড়ে। কি কি পড়তে হবে আমি সেটাকে লিস্ট আকারে বলি। প্রথমেই আমাদেরকে যে আছে সিম্পল হারমোনিক মোশন, SHM বলে আমি লিখছি বারবার, অতটা বড় নাম লিখে সিম্পল হারমোনিক মোশন। আপনার কথাগুলো মাঝখানে কেটে যাচ্ছে। তাহলে এবার আমি বলি সিলেবাসটা কথা বলি। দেখবে তোমরা সিলেবাসটা কাছে যদি রাখো দেখবে সিম্পল হারমোনিক মোশন আর ওয়েভ দুটো জিনিস আছে। হ্যাঁ, দুটো জিনিস আছে, মেনলি দুটো জিনিস আছে। এবার অনেক কিছু লেখা আছে। এই সিম্পল হারমোনিক মোশন আগে ভালো করে পড়তে হবে, তারপরে আমাদেরকে ওয়েভটা পড়তে হবে। এই দুটো জিনিস ভালো করে পড়লে এখান থেকে যদি আমি 30টা কোশ্চেন থাকে, তাহলে যদি তোমাদের 4-5টা কোশ্চেন এখান থেকে থাকে, তাহলে এই 4-5টা কোশ্চেনে কিন্তু যদি 5টা কোশ্চেন থাকে 5-এ 5ই পেতে হবে। আমি সেরকম প্রিপারেশন তোমাদেরকে করাবো, কিন্তু তোমাদেরকেও করতে হবে এখানে যেন কোশ্চেন মিস না হয়। বারবার বলছি হিট থার্মোডাইনামিক্স এখান থেকে যেন মিস না দেয়, তাই সব থেকে বেশি জোর এই জায়গাগুলো দেবে। হ্যাঁ, এবং এখান থেকে কোশ্চেন বেশি প্রবলেম আসে, থিওরিও আসে, থিওরির পার্সেন্টেজটা কম, প্রবলেমে বেশি আসে। তাহলে দুটোকে আমরা যদি ভাঙি, দুটো আছে এর মধ্যে কি সিম্পল হারমোনিক মোশন কি, পর্যাবৃত্ত গতি কি, একদম বেসিক জিনিসগুলো জানতে হবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে ডিফারেন্সিয়াল ফর্ম অফ সিম্পল হারমোনিক মোশন, একটা ডিফারেন্সিয়াল ফর্ম আমাদেরকে তৈরি করতে হবে, সেই ফর্মে সলিউশন করতে হবে। একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে, তার ডিফারেন্সিয়াল ফর্ম কি রকম দেখতে হবে সেটা দেখতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, যদি শুধু একটাই অক্ষ ধরি এরকম দেখতে হয় সেটা কি করে আসছে, এ সলভ করতে হবে। এ সলভ করার পরে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, এই সমস্ত প্রবলেমগুলো পড়তে হবে। এই নিয়ে আমাদের কোশ্চেন কিন্তু প্রবলেম করতে হবে। আর একটা জায়গাতে ইদানিং বেশি কোশ্চেন আছে। এবার এই যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, এইরকম অনেক কিছু সিমেট্রিক বডির ক্ষেত্রে তাদের সিম্পল হারমোনিক মোশন, যেমন সিম্পল পেন্ডুলাম, তার দোলনকাল কত, এই জিনিসগুলা। তারপরে সেকেন্ড পেন্ডুলাম কি, তার ক্ষেত্রে দৈর্ঘ্য কি হবে, সব আমি করাবো। এরকম জিনিসগুলো করতে হবে। তারপরে এখানকার পড়া হয়ে যাওয়ার পরে এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদেরকে ওয়েভটা পড়তে হবে। এবার এর মধ্যে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে স্প্রিং বলে আর একটা আমাদের পড়তে হয়। স্প্রিং এরটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। স্প্রিং এর সিম্পল হারমোনিক মোশন করলে তার ফ্রিকুয়েন্সি, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। স্প্রিং ব্যাপারটা ইলাস্টিসিটিতে, যখন মেকানিক্স আমরা পড়ি ইলাস্টিসিটিতে পড়ি, আবার এখানেও পড়ি, দুটো জায়গাতেই পড়ি। এবং পিজিটি লেভেলের ক্ষেত্রে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট হয়। স্প্রিং এর প্রবলেমগুলো ইদানিংকালে সব থেকে বেশি স্প্রিং এর প্রবলেমই দিচ্ছে, তোমাদের ক্ষেত্রেও দিতে পারে, কিন্তু চান্সটা বেশি পিজিটির ক্ষেত্রে হয়, মানে 11-12 এর ক্ষেত্রে বেশি চান্স হয়। তোমাদের ক্ষেত্রে দেবে না এমন কোনো কথা নেই। তারপরে ঢুকে যেতে হবে আমাদেরকে ওয়েভ, ওয়েভ ইকুয়েশন কি, ঠিক আছে। তারপরে ভি সমান এন ল্যামডা। তারপরে এখানে স্টেশনারি ওয়েভ, সব থেকে বেশি কোশ্চেন দেয় স্টেশনারি ওয়েভ থেকে। স্টেশনারি ওয়েভ, বিট, স্বরকম্প, তারপরে এই যে স্টেশনারি ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ। তারপরে এখান থেকে আমাদের এই যে স্টেশনারি ওয়েভের কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন এক মুখ খোলা নল, দু মুখ খোলা নল, এরকম। আর তার সঙ্গে একটু আমি তোমাদেরকে যেটা 11-12 আছে তোমাদের সিলেবাসের মধ্যে নেয়, তাও আমি একটু করিয়ে রাখবো, সেই জন্য পিডিএফটাও দিয়েছি। সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি, এই দুটো জিনিস আমাকে করে রাখবো, ঠিক আছে। এটা তোমাদের নাই, এই ওয়েভ ভেলোসিটি ফেজ ভেলোসিটি এদের রিলেশন কি নেয় আমি বলছি। এটা কিন্তু 11-12 এর জন্য খুবই ইম্পর্টেন্ট, পিজিটি লেভেলের জন্য খুবই, মানে একদম প্রচন্ড ইম্পর্টেন্ট এইটা, স্প্রিংটা। কিন্তু তাও আমি তোমাদের ক্ষেত্রে হয়তো বলি স্যার আমাদের তত দরকার নেই, তাও আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি, যেমন রেডিয়েশন থেকে দিয়েছি, একটা আইডিয়া দিয়ে রেখেছি। যদি ইনকেস কোশ্চেন দেয় এই জায়গাগুলো থেকে, যদি কোশ্চেন দেয় তোমাদেরকে সিম্পলি কোশ্চেন দেবে, কিন্তু আমাদেরকে এই জায়গাগুলো একটু করে জানিয়ে রাখতে হবে। এবারে দেখো একটা পিডিএফ দিয়েছি, সেই পিডিএফ এ দেখো কিছু বেসিক সংজ্ঞা। এই যে পিডিএফটা আমি করেছি, এটা যখন এসএসসি দিয়েছি 2008 সালে প্রথমবার, সেই তখন কিছু বাজারে চলতি বই ছিল, তো 2 নম্বরে উত্তর লেখার জন্য সেই চলতি বই থেকে আমরা এটা করেছি, ঠিক আছে। নোটটা নিচ্ছিলাম, প্রায় 20 টাকারে লেখা আছে। হ্যাঁ, সব আমি বুঝিয়ে দেবো, চিন্তা নেই। ফর্মুলাকে লেখা আছে, তারপর প্রবলেমে চলে এসছে, বিভিন্ন রকম প্রবলেম আছে। প্রত্যেকটা প্রবলেমে কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে। শোনো, আমি কিন্তু একই প্রবলেম বারবার দিইনি, প্রত্যেকটা প্রবলেমে কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে। এই পার্টটা তোমাদের না করলেও হবে, এই অংশটা তোমাদের না করলেও হবে, এটা তোমরা বাদই দেবে, এটা পিজিটির জন্য।
এটা না করলেও তোমাদের হবে। এই যে ইংলিশের যেটা লেখা আছে এই অংশটা তোমাদের না করলেও হবে, ঠিক আছে? আমি বলে দেবো কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না। এখান থেকে কোশ্চেন তোমাদেরকে সম্ভবত দেবে না, দেওয়া উচিতও নয়, কারণ এটা তোমাদের সিলেবাসের বহির্ভূত জিনিস। তাহলে প্রথমে আমাকে কিছু ডেফিনেশন আমাদেরকে সিম্পল হারমোনিক মোশন জানতে হবে, যেটা আমাদের এসএসসি তে লাগবে না, কিন্তু আমাদের পড়া সংক্রান্ত লাগবে। যেমন পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন, ঠিক আছে? একটা বস্তু যদি একটা নির্দিষ্ট পথ ধরে চলে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার গতির পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই গতিটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। মানে পিরিয়ডস কথাটা আসছে, পিরিয়ডস মানে কি? পর্যায়। যেমন এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে এ কিন্তু একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট জায়গাতেই ফিরে আসে। তুমি কেউ যদি একটা নির্দিষ্ট ভাবে এরকম যাতায়াত করতে থাকে, এই যাতায়াতটা নির্দিষ্ট টাইম বরাবর হয়, তাহলে সেই যে মোশনটাকে বলা হয় পিরিয়ডিক মোশন, ঠিক আছে? এবার পিরিয়ডিক মোশন আর সরল দোল গতি কিন্তু এক জিনিস না। একটা বস্তুর গতিকে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোল গতি কখন বলা যাবে? যখন সে কিছু কন্ডিশন স্যাটিসফাই করবে, ঠিক আছে? সে কিছু কন্ডিশন স্যাটিসফাই করবে। সংজ্ঞা পড়ার আগে তুমি কন্ডিশন কটা পড়বে। প্রথম কন্ডিশন হচ্ছে তার যে গতি অবশ্যই পিরিয়ডিক হতে হবে, 1 নম্বর। তার যে গতি অবশ্যই পর্যাবৃত্ত হতে হবে, এটা একটা প্রথম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, যে কোনো মুহূর্তে কণাটির উপর ক্রিয়াশীল বল বলো বা ত্বরণ বলো, বল বলতে পারো ত্বরণ বলতে পারো, একই জিনিস, কারণ দুটোই ভেক্টর আছে, বলকে ভর দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যাবে। এইটা তার যে পজিশন তার সঙ্গে সমানুপাতিক, এইটা হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে এই ত্বরণ যেদিকে বা বল যেদিকে কাজ করবে, সরণটা তার বিপরীত দিকে হবে, সরণটা তার বিপরীত দিক হবে। এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে সেই গতিটাকে বলা হবে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। তাহলে পর্যায়বৃত্ত গতি মানে কিন্তু সিম্পল হারমোনিক মোশন নয়, কিন্তু সিম্পল হারমোনিক মোশন মানেই পর্যায়বৃত্ত গতি। কেন? সিম্পল হারমোনিক মোশনের 3টে শর্তর মধ্যে একটা শর্ত কিন্তু অবশ্যই পিরিয়ডিক মোশন, ঠিক আছে? পিরিয়ডিক মোশন মানে কি? ধরো একটা সমীকরণ একটা তুমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করছো, ধরো x ইজ দ্য ফাংশন অফ t, ঠিক আছে? এইটা একটা ধরো ফাংশন ম্যাথমেটিক্যালি। এই ফাংশনটা যদি আবার কিছু একটা পরে যদি আবার ফিরে আসে, যদি এই ফাংশনটা যদি আবার কিছুক্ষণ পর ফিরে আসে, তাহলে এই ফাংশনটাকে আমরা বলতে হবে পিরিয়ডিক মোশন। বোঝা গেল কি বললাম? তোমাকে যে কোনো একটা ফাংশন তোমাকে দিয়েছে, যে কোনো একটা বড় টার্ম, ধরো টি এর উপরে নির্ভরশীল বা থিটার উপরে নির্ভরশীল, থিটার উপর নির্ভরশীল তোমাকে দিয়েছে এ সাইন থিটা দিয়েছে। এবার তুমি থিটার জায়গায় থিটা প্লাস পাই যদি লেখার পর যদি এ সাইন থিটা আবার ফিরে আসে, তাহলে বলতে হবে যে এই ফাংশনটা হচ্ছে পিরিয়ডিক। আর এই যে টাইমের পর আবার ফিরে এলো, এটা হচ্ছে তার পিরিয়ড। মানে এই টাইমের পর সে আবার ফিরে আসতে থাকবে, আবার পায়ের পর আবার ফিরে আসবে, আবার পায়ের পর আবার সেইটা ফিরে আসবে, তাহলে এইটা হলো পিরিয়ডিক। তাহলে এটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্ট। কেন এটা বললাম? অনেক সময় তোমাদেরকে একটা ফাংশন দিয়ে দেবে ম্যাথমেটিক্স এর মতন দেখতে, দিয়ে বলবে এটা পিরিয়ডিক কিনা বলো, ঠিক আছে? এবার কিছু তোমাদের সমীকরণ দেখলেই তুমি বুঝতে পারবে কোনটা পিরিয়ডিক হবে কোনটা পিরিয়ডিক হবে না, ঠিক আছে? তাহলে পিরিয়ডিক ওটা তো কোশ্চেন 1 নম্বর আসতেই পারে। সব থেকে বড় কথা হচ্ছে সরল দোলগতির বৈশিষ্ট্য 3টে। এই 3টেকে আমার মগজস্থ করতে হবে। মানে কোশ্চেন তো তোমাকে এরকম লিখতে না বৈশিষ্ট্য লেখো, সে তো আগে ছিল, ঠিক আছে? এরকম দিতে পারে যে নিচের কোনটি সরল দোলগতির বৈশিষ্ট্য নয় বা কোনটি বৈশিষ্ট্য, এটা দিতে পারে। সংজ্ঞা তো তোমাকে দেবে না। তাহলে এই পিডিএফ এর মধ্যে আমাকে বৈশিষ্ট্যটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, জানতে হবে। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে সে সরল দৈর্ঘ্যতে হতে হলে অবশ্যই তাকে পর্যায়বৃত্ত করতে হবে, বাংলা যদি বলি পর্যায়বৃত্ত গতি মানে পিরিয়ডিক হতে হবে। 2 নম্বর, গতিপথে যে কোনো অবস্থায় ওই যে কণাটা, যেমন ধরো তুমি একটা দড়িতে একটা বল ঝুলিয়েছ, এরম করে তুমি দোলন করছো, এর সরল দোল করতে হবে। যে কোনো অবস্থায় তার দূরত্ব যদি x হয়, এখান থেকে এইটুকু, তাহলে এর উপরে যে ক্রিয়াশীল বল যার প্রভাবে নড়ছে বা ত্বরণ, সেইটা অবশ্যই সমানুপাতিক হবে x এর সঙ্গে। আর এই ত্বরণ আর সরণ পরস্পরের সঙ্গে কিন্তু বিপরীত দিকে হবে। বিপরীত দিকে হওয়ার জন্য আমি মাইনাস ডিরেকশনটা বসালাম। এ যখন এই দিক দিয়ে যাচ্ছে বলটা বা পেন্ডুলামটা যখন এই দিক দিয়ে যাচ্ছে, তখন কিন্তু ফোর্সটা ওকে নিচের দিকে টানার চেষ্টা করছে।
আবার যখন এই দিকে যাচ্ছে তখন তাকে নিচের দিকে টানার চেষ্টা করছে। তার মানে ও যাচ্ছে এইদিকে, কিন্তু ত্বরণ বা বলকে নিচের দিকে টানা যায়, উল্টো দিকে কাজ করছে, সেই জন্য এইটা। তাহলে এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তবে তাকে বলা হবে সিম্পল হারমোনিক মোশন। এবার এই সংক্রান্ত তোমাদেরকে কি করতে হবে, কয়েকটা সংজ্ঞা জেনে রাখতে হবে, মুখস্থ করা কিছু দরকার নেই। যেমন হয় বিস্তার। বিস্তার কাকে বলে, যে কণার সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব যায় সেইটাকে বলা হয় তার বিস্তার, বা ইংরেজিতে বলা হয় অ্যামপ্লিটিউড। সেই জন্য বেশিরভাগ বইয়ে ছোট হাতের এ বা বড় হাতের এ দিয়ে লেখা। পর্যায়কাল, এই যে বললাম যে সে কম্পন করুক বা দোলন করুক, যতক্ষণ পর সে আবার ফিরে আসছে, এফ থিটা প্লাস টি সমান এফ থিটা হলো, এটা হচ্ছে কন্ডিশন একটা পিরিয়ডিক মোশন হওয়ার জন্য। এই যে টি টাইমের পর আবার সে ফিরে এলো, এফ থিটা ছিল তার সঙ্গে টি যোগ করেছি, সেই ফাংশনটা আবার ফিরে এসেছে, এই টিটাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের উল্টো, কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের উল্টো। পর্যায়কাল তার জন্য তার একক হবে কি সেকেন্ড, মিনিট, এগুলো হবে। কম্পাঙ্ক কি হবে পর্যায়কালের উল্টো, তার মানে 1/সেকেন্ড। এই 1/সেকেন্ড এটাকে বলা হবে হার্জ। ঠিক আছে, আমাদের বেশিরভাগ বইগুলোকে হার্জ বলা হবে। এবার দশা, প্রারম্ভিক দশা, এই সমস্ত জিনিস জানতে গেলে দেখবে আমরা যে পড়াগুলো করি সেই পড়াগুলো সবই তোমার হচ্ছে মানে জ্যামিতি দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। কেন জ্যামিতি দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় তার কারণ দেখো, তুমি ধরো এরকম একটা বৃত্ত এঁকেছো, এই বৃত্ততে ধরো এইটা তার ব্যাস, এটা তার সেন্টার। ধরো একটা পার্টিকেল কণা সেই বৃত্তপথে ঘুরছে, এরকম করে যাচ্ছে, এরকম করে ঘুরতে ঘুরতে যাচ্ছে, এরকম করে ঘুরে গিয়ে কমপ্লিট করছে। তুমি যদি এই পাদদেশগুলো টানো, অবিলম্বগুলো যদি টানো, এরকম করে যদি তুমি টানতে থাকো, দেখো দেখো এই যে পাদদেশগুলো আছে সেই দিক দিয়ে গেল, যাচ্ছে, যখন এই দিক দিয়ে যাচ্ছে তখন পাদদেশ এদিকে যাচ্ছে, আবার যখন এই দিকে ফিরছে তখন আবার এদিকে ফিরে আসছে। তাহলে বস্তুটা বৃত্তপথে ঘুরলেও তাদের পাদদেশগুলো কিন্তু কি করছে, সিম্পল হারমোনিক মোশন করছে। যখন সে এই দিক দিয়ে যাচ্ছে তখন তার পাদদেশগুলো এই দিক দিয়ে যাচ্ছে, যখন সে এই দিক বরাবর আসছে তখন এই দিকে আসছে। তাহলে নির্দিষ্টভাবে যাওয়া আসা এটাকে কি করছে, সিম্পল হারমোনিক মোশন করছে। তাই জন্য আমাদের যে ইকুয়েশন গুলো দেখবে হবে সেগুলো সবই কিন্তু থিটা, কোণ, তারপরে তোমার বৃত্ত সংক্রান্ত জ্যামিতিক সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে। তার কারণ কেন জ্যামিতিক সঙ্গে রিলেটেড হচ্ছে, সিম্পল হারমোনিক মোশন তো একটা পেন্ডুলাম ঝুলছে, তা তো ঘুরছে, তাহলে আমি তার সঙ্গে সাইন থিটা ফাইন থিটা কোথা থেকে আসে, তারা আসছে, এটাকে আমি জ্যামিতিক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কেন এই পার্টিকেলটা যদি আমি ভেবে নিই বৃত্তপথে এরকম করে ঘুরছে, তাহলে তার পাদদেশটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন করছে। তাই জন্যে তারকে আমি বৃত্তের আকারে, বৃত্তের সমীকরণ আকারে এইটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। কেন রিপ্রেজেন্ট করতে পারবো, আমার প্রবলেমগুলো করার সুবিধার জন্য। এবার একটা বস্তু ধরো এরকম বৃত্তপথে ঘুরছে, এরকম বৃত্তপথে ঘুরছে, যখন সে এইখান থেকে যাত্রাটা শুরু করেছে, তাহলে তখন তার ইনিশিয়াল, যেমন আমরা দূরত্ব থেকে এখান থেকে যদি 0 মানে অরিজিন থেকে শুরু করি তাহলে তার ঠিক আছে। যদি একটু দূর থেকে শুরু করি 10 সেন্টিমিটার দূর থেকে শুরু করি তাহলে কিন্তু একটু অরিজিন থেকে আগে আছে। ঠিক একই রকম ভাবে যদি এস এখান থেকে আরম্ভ না করে যদি এখান থেকে করে, এখান থেকে করতেই পারে, তাহলে তার কোন হিসাবে সে আগিয়ে আছে। এই যে এইগুলো হচ্ছে দশা, এইগুলো হচ্ছে দশা। আর এই প্রারম্ভিক দশাকে বলা হয় ইপক। ঠিক আছে, সংজ্ঞাতে দিয়ে আছে, আমি জ্যামিতিক্যালি বললাম। এবার আমাদের মেন কাজ হচ্ছে কি, আমাদের মেন কাজ হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন বার করতে হবে। সেইটাই হচ্ছে আমাদের কাজ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, এটা আমাকে বার করতে হবে, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে আমি কি দেখলাম, এম যদি আমি বলি ফোর্সটা কি হচ্ছে ডিসপ্লেসমেন্টের সঙ্গে সমানুপাতিক, মানে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। এটা কোথা থেকে পেলাম, যে বৈশিষ্ট্য বা বাই ডেফিনেশন আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন থেকে পেলাম, এটা আমি পেলাম। তাহলে এফ স্যার কে এখানে আমরা একটা কি, কোশ্চেন ছিল, বলো 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 তাড়াতাড়ি বলো। বলছি হ্যাঁ, বলটা কি সব সময় সাম্যাবস্থানমুখী হবে? বলটা হ্যাঁ সবসময় কেন্দ্রমুখী হবে। আর সরণটা যদি ত্বরণটা হবে, কেমন থাকবে স্যার? ত্বরণটা বল কি আর চেঞ্জ ত্বরণ, হবে না, ওইটাও সাম্যাবস্থানমুখী হবে সব সময়? বল আর ত্বরণ তো একই জিনিস। এটাকে তো এফ এম এফ সমান পি তে এর কোনো গুরুত্ব আছে, এটা তো স্কেলার রাশি, এ যেদিকে হবে এ সেদিকেই হবে। এফ আর তাহলে সব এফ, ক্ষেত্রে সাম্যাবস্থানের দিকেও ত্বরণটাই থাকবে? হ্যাঁ
সব সময় হচ্ছে সাম্যাবস্থার দিকে অবস্থা। তাহলে এইটা হলো আমাদের মেন ইকুয়েশন। এইটা হলো আমরা বাই ডেফিনেশন হিসাবে বলা এটা ইকুয়েশন। তাহলে এইটাকে যদি আমি তুলে দিই তাহলে একটা ধ্রুবক পাবো, ঠিক আছে। এইটাকে আমি যদি ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, এটা আমি ডিফারেন্সিয়াল ফর্ম, কেন ত্বরণ সমান হচ্ছে ডিভিডিটি, ডিভিডিটি মানে হচ্ছে d2x বাই dt স্কয়ার সমান হচ্ছে মাইনাস kx। এবার এইটাকে m দিয়ে ভাগ করো, d2x dt স্কয়ার মাইনাস সমান মাইনাস k বাই m x। এটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে d2x বাই dt স্কয়ার প্লাস k বাই m x সমান 0। d2x dt স্কয়ার এইটাকে আমি ধরলাম ওমেগা স্কয়ার, এটাকে ধরলাম ওমেগা স্কয়ার। কাকে ওমেগা স্কয়ার ধরলাম? এইটাকে। ওমেগা স্কয়ার সমান হচ্ছে রুট ওভার অফ k বাই m, সরি ওমেগা সমান k বাই m সমান x সমান 0। এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ সিম্পল হারমোনিক মোশন। এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ সিম্পল হারমোনিক মোশন। মাথাতে একবারে ভালো করে গেঁথে রাখতে হবে যে এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ সিম্পল হারমোনিক মোশন। কি? d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0। এই ওমেগা স্কয়ার যা থাকবে কোনো ক্ষতি নেই। এবার কোনো একটা সিস্টেমে ধরো একটা সমুদ্রের জলে একটা কাঠ ভাসছে, ওঠানামা করছে, এরকম করে ওঠানামা করছে, কত প্লবতা কাজ করছে, কত ফোর্স কাজ করছে, এসব ক্যালকুলেশন করে একটা সমীকরণ পাবো। সেই সমীকরণটা যদি আমি এরকম দেখাতে পারি যে d2x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0, এটাকে দেখাতে যদি আমি পারি তাহলে আমি বলবো যে পার্টিকেলটার কথা আমি বলছি সে সিম্পল হারমোনিক মোশন করছে। প্রথম কথা হচ্ছে এটা করছে। এবার এই ওমেগা স্কয়ার জায়গাটা খিচিমিচি কিছু একটা থাকবে, যে তোমার কে এম বাই রো এসব কিছু একটা থাকবে, সেখান থেকে তুমি ওমেগাটা পেয়ে যাবা, সেখানে তুমি ওমেগা পেয়ে যাবে। ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা সমান হচ্ছে 2 পাই টি। কি করে এটা আসে? আবর্তন গতিবিজ্ঞান যখন আমি পড়াবো তখন এটা বলবো। অ্যাকচুয়ালি এটা আবর্তন গতিবিজ্ঞান পড়ার পরে পড়া দরকার ছিল, কিন্তু যাই হোক এখন মনে রাখো, কিছু করার নাই, সবকিছু এখন একসঙ্গে পড়তে হবে। মানে টি টাইমে একটা পর্যায়কাল বলতে কি বোঝায় আমি অল্প করে বোঝাই। আবর্তন গতিবিজ্ঞান হচ্ছে এই যে একটা পার্টিকেল শেষ এক পা ঘুরতে যে টাইম লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। আর এই সময় এসে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে? 360 ডিগ্রি। তাহলে টি সময় এসে 2 পাই কোণ উৎপন্ন করে। তাহলে একক সময় কত কোণ উৎপন্ন করবে? 2 পাই বাই টি। এই যে এইটাকে বলা হচ্ছে ওমেগা, এটাকে বলা হচ্ছে ওমেগা। বা আমরা যেমন জানি ভি সমান হচ্ছে এস বাই টি, তাই তো? বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, তা নর্মাল জানি। এইটাই আবর্তন গতিবিজ্ঞানে ওমেগা। এইটাই হচ্ছে কোণ। এই কোণ কত সরণ? টোটাল সরণটা কত হচ্ছে? 2 পাই, 360 ডিগ্রি, 2 পাই। আর একবার যেটা পাক ঘরে সেটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে 2 পাই বাই টি, যেদিকে যাবো এটার সঙ্গে সম্পর্ক। আবার ওয়াই 1 বাই টি সমান আমরা জানি ফ্রিকুয়েন্সি, এন লিখতে পারবো, অনেক বই এফ লেখা থাকে। তাহলে এইটা গেল আমার ডিফারেন্সিয়াল ফর্ম অফ সিম্পল হারমোনিক মোশন। এবার এইটাকে যদি আমি সলভ করি, এইটাকে যদি আমি সলভ করতে যাওয়া দরকার নাই। তুমি তো ম্যাথমেটিক্সে অনুযায়ী তুমি দুই দিকে যদি 2 dx dt গুণ করো, এসব করো, তাহলে তুমি এটা সলভ এর পেয়ে যাবে। সেই সলভটা কি পাবো? সেই সলভটা পাবো x সমান a সাইন ওমেগা টি। কি পাবো? x সমান a সাইন ওমেগা টি, অথবা a cos ওমেগা টি, দুটোই পেতে পারি আমি। x সমান a সাইন ওমেগা টি বা x সমান a cos ওমেগা টি। এইটা হচ্ছে যে পার্টিকেলটা আমি সিম্পল হারমোনিক মোশন করছে তার ডিসপ্লেসমেন্টের সমীকরণ। তার ডিসপ্লে এক্সটা কি? যে কোনো মুহূর্তে তার সরণ। এটা কি? এটা হচ্ছে তার বিস্তার। ওমেগাটে কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। টিটা হচ্ছে টাইম। তাহলে এইটা হচ্ছে তার যে কোনো মুহূর্তে তার হচ্ছে তার যে কোনো মুহূর্তে সময়ের সাপেক্ষে এক্সটা কি? ফাংশন অফ টি, টাইমের উপর নির্ভরশীল। যদি 2 মিনিটের পর কত হবে তাহলে 2 দ্বিগুণ করবে, 3 মিনিটের পর কত হবে, কত দূরত্ব আছে সে 3 দ্বিগুণ করবে। এটা হচ্ছে বিস্তার। এবার তুমি যদি এটাকে জ্যামিতিক ভাবেও দেখো, আমি যে বৃত্তর কথাটা বললাম সেটা যদিও দেখো, যে এরকম করে একটা পার্টিকেল গিয়েছে, তাহলে এটা থিটা, ঠিক আছে, এইটা এক্স, এইটা এ। এবার এইটা এক্স বাই এ,
এইটা যেহেতু এগুলো খুব ছোট হয়, এই বৃত্তচাপটার এটার সঙ্গে একই হয়, এইটার সঙ্গে লম্ব টানাও যা আর এইটুকু দৈর্ঘ্য একই হয়। তাহলে এক্স বাই এ লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা, এক্স সমান হচ্ছে এ সাইন থিটা, একই আসছে এ সাইন থিটা। ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি, তাহলে থিটা সমান হচ্ছে ওমেগা টি, তাহলে এখানে লিখে দাও এ সাইন ওমেগা টি। তাহলে এইটা তুমি পেয়ে গেলে, তাহলে তুমি বাই এটাকে ম্যাথমেটিক্যালিও এর ইকুয়েশন পেলে। আবার তুমি যদি গ্রাফিক্যালি কথা বলো যে আমরা বৃত্তের সঙ্গে রিলেট করছি, প্রথমেই বললাম কেন বৃত্তের সঙ্গে রিলেট করছি, কেন বৃত্ত চলে এলো এখানে, তার কারণ হচ্ছে কোনো পার্টিকেল যদি বৃত্তপথে ঘোরে তাহলে তার পাদদেশটা সিম্পল হারমোনিক মোশন করে, তাহলে হয়ে গেল। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, এই কটা জিনিস নিয়ে আমাদের কাজ হয়ে যাবে। একটা পেলাম কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, আর একটা পড়লাম তার সলিউশন, বা এইটা কি জিনিস, এটা কিন্তু ভুল করলে হবে না। এইটা হচ্ছে এক্সটা হচ্ছে যে কোনো মুহূর্তে তার হচ্ছে দূরত্ব, সে কোথায় আছে, সেটা ফাংশন অফ টি, সেটা টি এর উপর নির্ভরশীল। এবার যদি তোমার সে যদি আরেকটু আলাদা জায়গা থেকে দূরত্ব সে করে, তাহলে এইটা লিখতে পারবা এ সাইন ওমেগা টি প্লাস থিটা, যদি তার প্রাথমিক অবস্থাটা জিরোতে না হয়ে এইখানে হতো, থিটা যদি জিরো হতো তাহলে ওমেগা টি হয়ে যাবে, থিটা যদি জিরো না হয় তাহলে এদিকে হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে তার সমীকরণ এ সাইন ওমেগা টি প্লাস থিটা। কারণ আমি এটা স্পেশাল কেস ধরে নিলাম যে সে এইখান থেকে স্টার্ট না করে এখান থেকে স্টার্ট করছে, তাহলে আর একটা এক্সট্রা কোণ সে ঢুকে আছে। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস থিটা এটা হচ্ছে ফাংশন অফ টি। এটা কি, যে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন করছে তার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার আমি তার ভেলোসিটি বার করব, ভেলোসিটি ফর্মুলা কি, ডিএক্স ডিটি। এটাকে ডেরিভেটিভ করো, তাহলে এ সাইন হবে, সাইনটা কস হয়ে যাবে, কস কি হবে কিন্তু ভেতর থেকে টি এর সঙ্গে ডেরিভেটিভ ওমেগাটা বেরিয়ে আসবে, এ ওমেগা, এটা গোটাটা একই থাকবে, এ ওমেগা কস ওমেগা টি প্লাস থিটা। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি, ফাংশন অফ টাইম, এটাও টাইম, এটাও ফাংশন অফ টাইম। এবার এটাকে যদি তুমি একটু রুট ওভার করে লেখো, যে কসকে যদি তুমি সাইনে ট্রান্সফার করতে পারো, ঠিক আছে, সাইন ওমেগা টি প্লাস ফাই ওই থিটা বা ফাই যাই লিখো না কেন সমান হচ্ছে ওমেগা এক্স বাই এ, ঠিক আছে। সেই মানটা যদি তুমি লেখো ওয়ান মাইনাস এ ওমেগাটা বাইরে থাকলো, এদিকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা। এই সাইন স্কোয়ার ওমেগা টির জায়গায় কি লিখবে, রুট ওভার অফ, এখানে এ ওমেগা থাকলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে এ কেটে গেল, তাহলে ভেলোসিটিটা কি হলো ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা গেল ভেলোসিটি। এটা ফাংশন অফ কার, ফাংশন অফ কিন্তু ডিসপ্লেসমেন্ট। তাহলে দু রকম ইকুয়েশন আমাদেরকে জেনে রাখতে হবে, টাইমের সাপেক্ষে ভেলোসিটিটা দেখতে কিরকম হয় সেটাও জানতে হবে, ডিসপ্লেসমেন্টের ফাংশন কিরকম হয় সেটাও জানতে হবে। তাহলে কি কি আমি জানলাম, এক ধার থেকে আমি বলি। প্রথমে জানলাম সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দেখতে কিরকম হয়, এরকম, যেখানে আমি এরকম দেখবো সেই জানবো সেই পার্টিকেলটা, তোমাকে একটা কন্ডিশন বলে দেবো, সেই কন্ডিশন যদি এরকম আমি আনতে পারি তাহলে বলবো সিম্পল হারমোনিক মোশন করছে। ইকুয়েশন কি হলো তার ডিসপ্লেসমেন্টের, এ সাইন ওমেগা টি প্লাস ফাই আমি ধরছি, এটা হলো এটা ফাংশন অফ টাইম। ভেলোসিটি বার করলাম, ভেলোসিটি আমি কি দেখলাম, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে ফাংশন অফ টাইম দিয়ে। এটাকেই আবার দেখছি আমি লিখতে পাচ্ছি ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আবার লেখা যাচ্ছে, এটা হচ্ছে ফাংশন অফ এক্স। আমার যখন যে ইকুয়েশনটা দরকার তখন সেই ইকুয়েশনটা বার করব, যখন টাইম সংক্রান্ত কোনো প্রবলেম আসবে, যদি টাইম দিয়ে ভেলোসিটি কত টাইমের উপর নির্ভর করছে, করছে না করছে, তখন এটা লিখবো। যদি আমি দেখি ডিসপ্লেসমেন্টের দিকে কথা কোনো কোশ্চেন এসেছে, তখন আমি এই ইকুয়েশনটা ব্যবহার করবো। দুটোই ভেলোসিটির ইকুয়েশন, যখন যেটা দরকার হবে আমাকে তখন সেটা বার করতে হবে। এবার এই যে ভেলোসিটি হলো, এই ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম কখন হবে যখন এক্স এর মান জিরো হবে, তাহলে এক্স এর মান জিরো হলে হচ্ছে এ ওমেগা, এটা হচ্ছে ভি ম্যাক্স, মনে রাখতে হবে ভি ম্যাক্স। এক্স এর ভি মান সর্বনিম্ন কখন হবে, যখন এক্স এর মান এ হবে, ভি মিন সমান ওমেগা ইন্টু জিরো, এখানে এক্স মান জিরো, এটা হচ্ছে জিরো।
এই প্রত্যেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাহলে তোমাকে যদি কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল, ধর একটা ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত, তুমি কি ডেরিভেটিভ করবে বা এই ফর্মুলা লাগাবে দিয়ে জিরো কন্ডিশন বসাবে, আমার দরকার নাই, কারণ আমি জানি ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে এ ওমেগা। এখান থেকে কম্পেয়ার করে আমি এটাও পেয়ে যাব, এখান থেকে আমি ওমেগাটাও পেয়ে যাব। আবার অন্য হিসাবে লজিক হিসাবে বলতে পারবো যে এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে এই cos ওমেগা টি প্লাস ফাই এর মান ম্যাক্সিমাম কখন হয়, 1 হয় যখন, এটাও বলতে পারবো। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এ ওমেগা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। ম্যাক্সিমাম ভেলোসিটি বেরোলো, এবার আমার বেরোবে কাইনেটিক এনার্জি। তাহলে ভি তাহলে কি বেরোলো, ওমেগা রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমার কাইনেটিক এনার্জি, পার্টিকেলটা যদি ভর এম হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার। একটা তো ওই যে ভি এর এক্স সমান এ ওমেগা কস ওমেগা টি এখানে বসাতে পারো, সেটা দিয়ে টাইম ফাংশনের কাইনেটিক এনার্জি আসবে। আর একটা তুমি এই ফর্মুলাটা বসাতে পারো, হাফ এম ভি এর জায়গায় লিখে দেবে ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়ে গেল। এরপরে তোমাকে আসতে পারে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি করতে হয়, পোটেনশিয়াল হচ্ছে ওয়ার্ক ডান, মানে হচ্ছে ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ফোর্স বলতে কি হচ্ছে কে এক্স, এখনই বললাম কে এক্স ডি এক্স 0 টু এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হাফ কে এক্স স্কোয়ার। এইটা হলো পোটেনশিয়াল এনার্জি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। তাহলে আমরা ওমেগা স্কোয়ার সমান কি দেখেছি, কে বাই এম। কে সমান কি, এম ওমেগা স্কোয়ার। তাহলে কে এর জায়গায় লিখে দাও হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা হলো পোটেনশিয়াল এনার্জি। এবার টোটাল এনার্জি, টোটাল এনার্জি তাহলে আমাকে দুটো যোগ করে দিতে হবে। টোটাল করতে গেলে আমাকে দুটো যোগ করতে হবে, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। কাইনেটিক এনার্জি কত বেরিয়েছে, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এইটা আর এইটা কেটে যাবে, একটা কেটে। হ্যাঁ বলো বলো স্যার স্ক্রিনটা মানে খুব ধীরে ধীরে আসছে, মানে আওয়াজটাও কেটে কেটে আসছে। সকলের এই প্রবলেম। তাহলে টোটাল এনার্জিটা দেখো, টোটাল এনার্জিটা কত হলো, টোটাল এনার্জিটা হলো হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এবার এই দেখো টোটাল এনার্জির যে রাশিটা আছে, হাফ একটা সংখ্যা, এটা কনস্ট্যান্ট জিনিস, এম পার্টিকেলের মাস এটাও কনস্ট্যান্ট জিনিস, ওমেগা এটাও কনস্ট্যান্ট জিনিস, এ অ্যাম্পলিটিউড এটাও কনস্ট্যান্ট জিনিস। ভেরিয়েবল কারা হয়, এক্স টি এগুলো ভেরিয়েবল হয়। তাহলে এই টোটাল এনার্জির মধ্যে সমস্ত রাশি কিন্তু হয়ে আছে কিন্তু কনস্ট্যান্ট, মানে পার্টিকেলের যে কোনো অবস্থায় কিন্তু টোটাল এনার্জিটা কিন্তু তোমার কি হয়, কনস্ট্যান্টই হয়। এবার এই যে কোটা পড়ালাম এর মধ্যে থেকেই তোমরা একটা কোশ্চেন পেয়ে যাবে। কিরকম কোশ্চেন আমি তোমাদেরকে বলি, 16 সালের কোশ্চেন দিয়েছিল, তোমরাই উত্তর দাও আমাকে। 16 সালে কোশ্চেন দিয়েছিল যে d2x বাই dt স্কোয়ার প্লাস এ এক্স সমান 0, একটা সরল দোলগতির সমীকরণ, এর পর্যায়কাল কত, বলো। 16 সালের কোশ্চেন, খুঁজে দেখো, বলো তোমরা বলো। এই যেটুকু পড়ালাম 30 মিনিট, তার মধ্যে একটা কোশ্চেন 16 সালে এসছে, বলো দেখি, বলো। শুনতে পাচ্ছ তোমার কথা নাকি, বলো, অসুবিধা কি আছে, এটা না পারার কি আছে, কেউ পাচ্ছে না? হ্যাঁ, এই কোশ্চেন হচ্ছে যে একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে, তার ইকুয়েশন অফ মোশন হচ্ছে এইটা, t equal to 2 pi by root a হবে। t equal to 2 pi by root over of, ভেরি গুড। এটা একটা অপশনের মধ্যে ছিল, আমি এখনই প্রবলেমটা দেখাচ্ছি। তাহলে এটা কি করতে হবে, আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি জানি, আমি যদি কম্পেয়ার করি তাহলে ওমেগা স্কোয়ার সমান এ, ওমেগা সমান হচ্ছে রুট ওভার অফ এ, টাইম পিরিয়ডের সঙ্গে ওমেগার সম্পর্ক কি, 2 পাই বাই ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই রুট ওভার অফ। এই প্রবলেমটাই তোমাদের 16 সালে ছিল। এই যে তোমাদের আধ ঘন্টা পড়ালাম বা 20-25 মিনিট পড়ালাম, এই প্রবলেমটাই তোমাদের 16 সালে ছিল। কোশ্চেনটা তোমাদের কাছে 16 সালের কোশ্চেন এটা নয়,
দেখাও, কোশ্চেনটা দেখাতে তোমাদেরকে। এটা বাংলায় দেওয়া আছে যে একটি গতিশীল কণা ত্বরণ, ত্বরণ এটা ত্বরণ দিয়েছে, ত্বরণটা আরো তুমি বুঝতে না পারো, ইংলিশের প্রবলেমটা দেখো, ওখানে তারা দিচ্ছে এরকম দিয়েছে, a particle moves such that it is acceleration a is given by a সমান minus bx, where x is the displacement from the equilibrium position, b constant the period of oscillation। এটা বলেছে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন মানেই তো d2x dt স্কয়ার, যদি এদিকে y থাকতো তাহলে y লিখতে, সমান হচ্ছে মাইনাস bx, তাহলে d2x বাই dt স্কয়ার প্লাস bx সমান 0। তাহলে এটা দেখতে সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশনের মতন বটে কিনা মাথায় কিন্তু গেঁথে রাখতে হবে, কারণ এরপরে ওয়েভ ইকুয়েশন পড়তে হবে, ওয়েভ আর সিম্পল হারমোনিক মোশন গুলিয়ে যাবে। যে সমাধানের সমীকরণ হচ্ছে x সমান a sin ওমেগা t প্লাস ফাই, ওর ক্ষেত্রে কিন্তু একই রকম দেখতে হবে কিন্তু একটু আলাদা হবে। তাহলে এইটা হচ্ছে কি সমীকরণ, তাহলে এইটা আমি এর সঙ্গে যদি তুলনা করি, যেটা আমি শিখলাম আমরা জানি যেটা, তার সঙ্গে যদি কম্পেয়ার করি, এটার সঙ্গে কম্পেয়ার করে এটা হয়ে গেল, এক্স এর সঙ্গে কম্পেয়ার করলে এটা হয়ে গেল, তাহলে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে বি, ওমেগা সমান হচ্ছে রুট ওভার অফ বি, তাহলে টি সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা, সমান হচ্ছে 2 পাই বাই রুট ওভার অফ বি। মানে এই মানে তোমরা দেখে দেখে উত্তর করতে হবে, এটাই হচ্ছে 16 সালের কোশ্চেন, যদি খুলে দেখো 16 সালে পড়েছে এই প্রবলেমটাই, 16 সালে পড়েছে। ওর ওই সেম প্রবলেম আরেকটা দিই তোমাকে, এটা এরকম, এটা ওই একই প্রবলেম, ওটা ইংরাজি ভাষা এটা বাংলা ভাষা, তরণ এস ওয়ান বিএক্স একই কথা, ইংরাজি বইয়ের এটা বাংলা বই। এই প্রবলেমটা বলো, সরল দোলগতিটি কণার গতির সমীকরণ এইটা, কণার কৌণিক গতিবেগ কত, আবার পর্যায়কাল কত, ফ্রিকোয়েন্সি কত, সব বলো, বলো দেখি, তোমাদেরকে আস্তে আস্তে পড়াচ্ছি বলো, কে পারবে? লজ্জার কিছু নাই, না পারবে পারবে। স্যার ওমেগার মান 3 হবে, কৌণিক গতিবেগ 3। ভেরি গুড। পর্যায়কাল তাহলে 2 পাই বাই 3, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ফ্রিকোয়েন্সি তাহলে 3/2 পাই, তার মানে এটা সমীকরণ, কি সমীকরণ? 3f, এম মানে অ্যাক্সিলারেশন, তাহলে এফ এর জায়গায় আমি লিখে দিচ্ছি d2x dt স্কয়ার, যদি বুঝতে অসুবিধা না হয়, প্লাস 27x সমান 0। এইখানে আমরা যে সমীকরণ জানি, এটা জানি, এটা জানি, এটা সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করে সামনেতে কিছু নাই, এর সামনে কিছু নেই, তাহলে এটাকে আমাকে এলিমিনেট করতে হবে, তাহলে আমি 3 দিয়ে থ্রু আউট ভাগ করে যদি দিই, তাহলে d2x কারণ এটার সঙ্গে আমাকে মিলাতে হবে, তো 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে এই 3টা চলে গেল, 27কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 9x সমান 0। এবার তুমি কম্পেয়ার করো, এটার সঙ্গে কম্পেয়ার করো, এটা হয়ে গেল, x এর সঙ্গে কম্পেয়ার করো, এটা হয়ে গেল, ওমেগা স্কয়ার সমান হচ্ছে 9, ওমেগা সমান হচ্ছে রুট ওভার অফ 9 মানে হচ্ছে 3। তাহলে একটা হয়ে গেল কৌণিক গতিবেগ কত, এটা তো হয়ে গেল। যদি তোমার টাইম পিরিয়ড দিত, তাহলে 2 পাই বাই ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই 3, যদি তোমাকে ফ্রিকোয়েন্সি দিত 1/t সমান হচ্ছে 3/2 পাই, যেমন যেটা দেবে সেটা হতো। তাহলে এর মধ্যেই 16 সালে কোশ্চেন তোমার সমস্যার সমাধান হয়ে গেল, হলো? এরকম ইকুয়েশন দিয়ে দিতে পারো। এবার তোমাদেরকে যেটা বেশি দেওয়ার চান সেগুলো হচ্ছে তোমাকে সমীকরণ দিয়ে দেবে, তাহলে এগুলো তো সব বলে দিলাম, এগুলো সবই বলা আছে, দেখো এবার ইকুয়েশন গুলো আমি যেগুলো বলেছি সেগুলো একটা গ্ল্যান্স আকারে লেখা আছে, যে x সমান a sin ওমেগা t, এ cos, দুটোই হতে পারে, দুটোই হতে পারে, cos হতে পারে, sin হতে পারে। বেগ এটা দিয়েছে, তার সঙ্গে এটা x এর ফাংশন দিয়েছে, ফাংশন অফ x, তোমরা এর সঙ্গে ওটাও মুখস্থ করে রাখবে, a cos ওমেগা t প্লাস ফাই, এটাও মনে রাখবে, কেন এই বইয়ে তো অত দেয়নি, এখনকার জটিল করার জন্য টাইম ফাংশনটাও মনে রাখবে। বেগ হয়ে গেল, ত্বরণ, ত্বরণ তো বার করলাম, একই ত্বরণ। আচ্ছা বেগ যখন বেরোলো, যে বেগ তোমার একটু আগে বেরোলো দেখলাম, ভেলোসিটি সমান হচ্ছে a ওমেগা cos ওমেগা t প্লাস ফাই, ঠিক আছে? এবার যদি একে ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পাবো, তাহলে ত্বরণ ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস হয়ে যাবে কসটা, এ থাকলো ওমেগা একটা বেরিয়ে আসবে, তাহলে ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। এবার
এ সাইন ওমেগা টি প্লাস ফাই এর মান কত এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাই তো হয়, ইকুয়েশন তো তাই হয়, মানে আমাদের বাই ডেফিনিশন তো আমরা এটাই পড়েছি, হয়ে গেল। এবার ত্বরণকে যদি ভর দ্বিগুণ করি তাহলে বল পেয়ে যাব, হয়ে গেল। টাইম পিরিয়ড সরণ বাই ত্বরণ, টি সমান হচ্ছে সরণ বাই ত্বরণ, এটা কোথা থেকে পাবে? তাহলে আমরা বললাম অ্যাক্সিলারেশন, যদি আমি মাইনাস চিহ্ন ডিরেকশনটাকে বাদ দিই তাহলে এ সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। কিন্তু আমি ডিরেকশনটাকে আমি ক্যালকুলেশন করছি না, শুধু মানটাকে ক্যালকুলেশন করছি। ত্বরণ আর সরণ এরকম রিলেটেড সম্পর্ক আছে। তাহলে ওমেগা স্কোয়ার সমান কি হবে এ বাই এক্স, তাহলে ওমেগা সমান কি হবে রুট ওভার অফ এ বাই এক্স, তাহলে টি সমান কি হবে 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই এটা হবে, তাহলে রুট ওভার অফ এক্স বাই এ হবে। তাহলে এক্স মানে কি সরণ আর এ মানে হচ্ছে ত্বরণ, সেটা এখানে লেখা আছে, এটাও কাজে লাগতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু জিস্ট আকারে লেখা আছে। এবার এইখানে কিছু তোমার আমাদের প্রচলিত কিছু জিনিস, সেখান থেকে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন সরল দোলকের দোলনকাল হয় টি সমান হয় 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এই নিয়ে তো আমরা প্রবলেম পড়ছি, ঠিক আছে। এই টি ফাংশন হচ্ছে এল এর ওপরে আর জি এর ওপরে, এই দুটোই চেঞ্জেবল, দৈর্ঘ্য পরিবর্তনশীল, জিও পরিবর্তনশীল। যদি তুমি একটা সরল দোলকে তুমি যদি লিফটের মধ্যে ওঠানামা করো তাহলে জি পরিবর্তন হবে। আগের দিনে লিফটের প্রবলেম গুলো দেখলাম এবং সেখানে বলেও রেখেছি আমি যে জি কখন জি প্লাস এ হবে জি মাইনাস এ হবে আমি বলে রেখেছি। আবার যখন এল যদি পরিবর্তন হয়, যদি জি ফিক্স থাকে কিন্তু এল কে পরিবর্তন হয় তাহলেও দোলনকাল পরিবর্তন হবে। সেই দিয়েও আমরা অঙ্ক করেছি, আজকেই কাইনেটিক থিওরিতে অঙ্ক দিয়েছিলাম, আজকে কাইনেটিক থিওরিতে যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কটা এখানে আছে। তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট একটা জানাশোনার মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট বললাম স্প্রিং এর প্রবলেম। এবার এইটা আমি স্পেশাল করে পড়াবো, যদিও এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসার চান্স হচ্ছে 11-12, হ্যাঁ এখান থেকে 11-12 কোশ্চেন আসবেই, মানে আসার প্রবল চান্স। আমি তো আর কোশ্চেন স্যার বলছি না এগুলো যে আমি পিডিএফ দিবেন তো? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো, গ্রুপে দিয়েছি তো, ঠিক আছে। স্প্রিং এর পিডিএফটাও দিয়ে দেবো, ঠিক আছে। আমি যখন পিডিএফ সেন্ড করতে গিয়ে তো ভুলে গেছি কোন জায়গায় আছে, আমাকে খুঁজে বার করতে হবে। স্প্রিং এরও পিডিএফ করা আছে, অনেক কোশ্চেনও করা আছে, এটা দিয়ে দেবো। এইটা তাও আমি বলছি এটা পিজিটি লেভেলের বেসিক কোশ্চেন আছে, কিন্তু তোমাদেরকে বেসিক জিনিসটুকু জানিয়ে রাখবো, হ্যাঁ। আর এটা চৌম্বক ক্ষেত্রে যদি আন্দোলিত হয় সেখানে যখন আমি ম্যাগনেটিজম পড়াবো তখন এটা হয়ে যাবে। আপাতত এগুলো মুখস্থ রাখো, আপাতত এগুলো মুখস্থ রাখো, যখন তুমি ম্যাগনেটিজম পড়াবো কেন ওটা হচ্ছে তখন ওই ম্যাগনেটিজম কাজে পড়লাম। স্থিতিশক্তি কত হয় ক্যালকুলেশন করে বার করে দিয়েছি, গতিশক্তি হয় কত, টোটাল হয় কত, সব বার করা হয়েছে। সমীকরণ কিরকম দেখতে হয় সেটা বলে দিয়েছি, সব এগুলো বলা হয়ে গেছে। সব এখানে সবকিছু আমার যেগুলো আমি কথাগুলো বললাম সব আমার কিন্তু বলা হয়ে গেল। এবার আমাকে যেতে হবে প্রবলেমে। প্রথমে ধরো প্রবলেম এইটা, সরল দোলগতি একটা কণার গতির সমীকরণ এইটা, ওই গতির পর্যায়কাল সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো। এরকম ধরনের কোশ্চেনই তোমাদেরকে দেবে, বেশি জটিল কোশ্চেন কিন্তু কিছু দেবে না, এরকম ধরনের প্রবলেম দেবে। তাহলে আমরা সমীকরণ কি শিখলাম, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা আমরা জানি সমীকরণ। এবার এর সঙ্গে তুমি কম্পেয়ার করো, তাহলে এ সমান কত হবে 6, ওমেগা সমান কত হবে পাই বাই 2, ফাই সমান কত হবে পাই বাই 4, কম্পেয়ার করো। এবং এ হচ্ছে 6, ওমেগা হচ্ছে পাই বাই 2, ফাই হচ্ছে এত। এবার আমাকে যা যা চাইবে এটাকে আমাকে সাইডে লিখে রাখবো, এবার যা যা চাইবে আমি তাই তাই পারবো। প্রথম কি বলেছে ওই গতির পর্যায়কাল, পর্যায়কাল মানে হচ্ছে টি, টি এর সঙ্গে ওমেগার কি সম্পর্ক 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই পাই বাই 2, পাই পাই কেটে গেল 2 2 4, 4 সেকেন্ড, এরকম উত্তর 4 সেকেন্ড হলো। সর্বোচ্চ দ্রুতি, সর্বোচ্চ দ্রুতি মানে ভেলোসিটি ম্যাক্সিমাম, এক্ষুনি যে প্রবলেমটা তোমাদেরকে আমি বলছিলাম। তাহলে ভেলোসিটি ম্যাক্সিমামের ফর্মুলা কি, যদি তোমার ভেলোসিটি ম্যাক্সিমাম মনে নাও থাকে তখন তো ভেলোসিটির ফর্মুলা তো মনে আছে, ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ কখন ম্যাক্সিমাম হবে, যখন এক্স এর মানটা সব থেকে কম হবে, মানে এক্স এর মান 0 হবে, তারপর হচ্ছে ওমেগা এ। তাহলে ম্যাক্সিমাম ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ। ওমেগার মান কত কম্পেয়ার করে পেলাম পাই বাই 2, এর মান কত 6, তাহলে কাটাকাটি করো 3, তাহলে 3 পাই। তোমাদেরকে হয়তো আর এতটা গুণ করতে নাও দিতে পারে, 3 পাই হচ্ছে কি সেমি
পার সেকেন্ড, যেহেতু এটা ভেলোসিটি। তাহলে এই প্রবলেমটা আগে বুঝতে পারলে নাকি বলো? যে বুঝতে পারোনি আমাকে স্পষ্ট করে বলো যে বুঝতে পারো। আবঝা আবঝা পড়বে না, আবঝা হ্যালো আবঝা স্যার। কিন্তু। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে ওই সিম্পল হারমোনিক মোশনের যে ওই স্মরণের সমীকরণটা দিয়ে দিয়ে বলতে পারে কি যে এই সিম্পল হারমোনিক মোশনের পেন্ডুলামটা কোথা থেকে যাত্রা শুরু করেছে, মানে এক্স ইকাল টু এ বিন্দু থেকে শুরু করেছে নাকি এক্স ইকাল টু মাইনাস এ বিন্দু থেকে শুরু করেছে নাকি সাম্যাবস্থা থেকে শুরু করেছে, না না এইরকম ওইগুলো কোশ্চেন কি অত- যেটা না 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 না, ওরকম ধরো ওরকম একটা সমীকরণ, স্যার এইরকম ধরুন একটা সমীকরণ দিয়ে রেখেছে এক্স ইকাল টু মাইনাস এ কস ওমেগা টি প্লাস ফাই, তো বললো এইটা যাত্রাপথটা কোথা থেকে শুরু করেছে, এরকম বলতে পারে? তো এগুলো তুমি নিজের ইন্টারেস্টে পড়তে পারো, কিন্তু তোমাদের ক্ষেত্রে 9-10 ওসব জটিল কোশ্চেন দেয় না। ঠিক আছে, ঠিক যাত্রাপথ আছে। কোথা থেকে শুরু করছে, হ্যাঁ ওই রকম ধরনের দেয় না। তুমি নিজের ইন্টারেস্টে তুমি তখন বই পড়বে, নানা রকম প্রবলেম চোখের সামনে ভাসবে। এখন আমাদের যদি তুমি ফিজিক্সের পড়া এখন বসো, হ্যাঁ তাহলে আমাকে সব কিছু ডিটেলস করতে হবে, কিন্তু যদি আপাতত চোখের সামনে স্কুল সার্ভিসটাকে নজর রাখো তাহলে সেক্ষেত্রে ওগুলো দেয় না। ঠিক আছে, এবার আমি কনফিডেন্স হলে দেবে না এমন কোনো কথা না। এই প্রবলেমটা তোমাদেরকে আমি এতেও পড়িয়েছি, রৈখিক কি যেন তাপের যখন চ্যাপ্টার পড়েছিলাম, আজকে এই প্রবলেমটা দিয়েও ছিলাম। আজকে যে তোমাদের সকালবেলায় যে করিয়েছিলাম ডাউট ক্লিয়ারিং ক্লাস, সেখানে এটা কিন্তু করিয়েছিলাম যে টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়েছে তাহলে কি হবে। তোমাদেরকে শুধু বলেছিলাম এই ফর্মুলাটা মুখস্থ রাখতে, এই ফর্মুলাটা দিয়ে আজকে অঙ্ক দিয়েছিলাম। তোমার এই পিডিএফটা বা ক্লাসটা খোলো বা তোমাদের যে পিডিএফটা আছে সেটা দেখলেই তুমি বুঝতে পারবে কত সময় এ যাচ্ছে বা কম যাচ্ছে। এই প্রবলেমটাকে একবারে মাদার প্রবলেম মতন করে করে রাখবে, এই প্রবলেমটাকে একবারে মাদার প্রবলেমের মতন করে করে রাখবে এইটাকে। এটা হচ্ছে জেনারেল প্রবলেম, এর থেকে বাদ বাকি সমস্যার সমাধান হবে। আমরা জানি এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই অথবা এ সাইন এ কস ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে সরল দৈর্ঘ্যের সমীকরণ। এবার যদি এরকম না থেকে দুটো আলাদা আলাদা ভাবে থাকে, যদি আমি এরকম আনতে পারি, এরকম করে আমি যদি আনতে পারি তাহলে সেটাকেও আমি সিম্পল হারমোনিক মোশন বলবো। যেমন ধরো এই প্রবলেমটাতে এ সাইন ওমেগা টি বি কস ওমেগা টি আছে, তাই দুটো আলাদা আলাদা আছে, মানে দুটো সিম্পল হারমোনিক মোশনের উপরই পাতন হয়েছে মনে হচ্ছে। এইটা একটা আর এটা একটা, দুটো আলাদা আলাদা, একটা হচ্ছে এ সাইন ওমেগা টি আর একটা হচ্ছে বি কস ওমেগা টি। তাহলে আমি কি এটাকে সিম্পল হারমোনিক মোশন বলবো? কেন আমি তো এই একটা পড়েছি, তার সঙ্গে তো যোগ একটা কিছু পড়িনি, আমি তো একটাই পড়েছি এরকম বলে। তাহলে আমি যদি এই দুটোকে এক জায়গায় করতে পারি কোনো ফর্মুলা লাগিয়ে বা ত্রিকোণমিতির ফর্মুলা লাগিয়ে বীজগণিতের ফর্মুলা লাগিয়ে যদি করতে পারি, এরকম যদি করতে পারি তাহলে আমি সেটাকে বলবো যে এটা একটা সিম্পল হারমোনিক মোশন। এবার তুমি এটাকে ধরে নাও যে এটাকে ধরে নাও এ কস ফাই, আর বিটাকে ধরে নাও এ সাইন ফাই। ধরে নাও যদি তুমি বসাও তাহলে হয়ে যাচ্ছে এ সাইন পাই বাই 6t কস পাই প্লাস এ কস পাই বাই 6t সাইন ফাই। সাইন এ সাইন, তাহলে এটা কি আছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে এটাকে আমি লিখতে পারবো, এটা তো বাইরে থাকলো, সাইন এ প্লাস বি, এ মানে হচ্ছে পাই বাই 6t প্লাস হচ্ছে ফাই। তাহলে দেখো যেটা আলাদা আলাদা ভাবে ছিল সেটাকে আমি কিছু একটা ধরে এখানে কিন্তু চলে এলো এইটা। তাহলে আমি কিন্তু এটা দুটো আলাদা আলাদা ছিল, আমরা পড়েছি একটা, কিন্তু এখানে দুটো আলাদা আলাদা পার্ট আছে। কিন্তু দুটো আলাদা আলাদা পার্টকে যদি আমি এক জায়গায় করতে পারি, আমরা কি করলাম, একটা কায়দা ত্রিকোণমিতির ফর্মুলা আছে এ সাইন এ প্লাস বি ফর্মুলাকে কাজে লাগালাম। তাহলে সেই কাজে লাগিয়ে যদি এরকম করতে পারি তাহলেও আমি বলতে পারবো এইটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে এই আকারে চলে এলো, তাহলে অবশ্যই এটা সিম্পল হারমোনিক মোশন। এখন এই সিম্পল হারমোনিক মোশন করতে গিয়ে আমি কি কি ধরেছি, দুটো নতুন জিনিস ধরেছি, একটা হচ্ছে এই এ আর একটা হচ্ছে ফাই, দুটো জিনিস নতুন ধরেছি। এই দুটো জিনিসের মান আমাকে বার করতে হবে। দুই দিকে স্কোয়ার করে যদি যোগ করে দাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে, তাহলে এই দিকে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ সমান হলো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা একটা হলো। আর হচ্ছে ফাইটা, তুমি যদি দুটোকে ভাগ করে দাও তাহলে সাইনকে যদি কস দিয়ে ভাগ করো তো এ কেটে যাবে, তাহলে ট্যান ফাই সমান হচ্ছে বি বাই এ, ফাই সমান হচ্ছে ট্যান ইনভার্স বি বাই।
তাহলে আমি দুটো, এবারে বি আর এ এর মানগুলো নোট, এ এর মান জানি, বি এর মান জানি, এখানে সব বলা থাকবে। তাহলে আমাদের কাজ কি, আমাদের তো সময় বাঁচাতে হবে। মানে অত তো পরীক্ষার হলে আমার টাইম থাকবে না যে এইটাকে আমি বসিয়ে, সেই তো আমার 4 নম্বরের কোশ্চেন নয়, আমাকে এরকম ধরনের কোনো একটা প্রবলেম দেবে, সেইটা সিম্পল হারমোনিক মোশন নাকি দেখে এই আকারে নিয়ে যেতে হবে। তাহলে ডাইরেক্ট এখান থেকে এখানে আসার নিয়ম হচ্ছে আমি এখান থেকে এখানে লিখে দেবো, এইটাকে এইটা লিখে দেবো, দিয়ে এ সমান তাহলে আমি দেখলাম রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মুখস্থ রাখবো। আর ট্যান ফাই সমান আমি মনে রাখবো বি বাই, এই দুটো আমি মুখস্থ রাখবো, এই দুটো আমি মুখস্থ রাখবো। তাহলে এইটাকে ডাইরেক্ট আমি এখানে ট্রান্সফার করে দিতে পারি, শুধু ফর্মুলা অনুযায়ী এইটা সমান এটা, এটা সমান এটা। একটা প্রবলেম দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই প্রবলেমটা তোমরা একবারে মাদার ফর্মুলার মতন একবার করে দেখে রাখবে, ঠিক আছে? এবার আমি একটা প্রবলেম দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একই রকম আছে। আচ্ছা দেখো এই প্রবলেমটা, এটা অনেকবার পরীক্ষাতে পড়েছে। এই দেখো দুটো সরল দৈর্ঘ্যের সমীকরণ দিয়ে আছে, একটা তো নর্মাল দিয়ে আছে, কোনো অসুবিধা কিছু নয়, একটা তো নর্মাল দিয়ে আছে, কিন্তু দ্বিতীয় নম্বর যেটা দিয়ে আছে সেটা কিন্তু দেখো যোগ আকারে দিয়ে আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার বলছে এদের বিস্তারের অনুপাত কত, তাহলে একটার বিস্তার তো পেয়ে যাচ্ছি, কিন্তু আর একটার বিস্তার তো এটা বলতে পারবো না, তার কারণ এটা তো এরকম দেখতে নয়, তাহলে এটাকে আমাকে এইরকম দেখতে নিয়ে যেতে হবে। তাহলে সেই একই এ সাইন ওমেগা টি প্লাস ফাই, যেখানে এ কত হবে, এ সমান হবে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 রুট 3 তার স্কোয়ার, এটা হলো। আর ফাই, ট্যান ফাই, ট্যান ফাই সমান হচ্ছে বি বাই এ, 5 রুট 3 বাই 5 সমান কেটে দিলে রুট 3। তাহলে এখানে যেহেতু বিস্তারটা লিখেছে, আমার ফাইটা দরকার নাই, তাহলে আমি এটা করলেই হবে। তাহলে এটা এর কত, এ টুর মানটা কত বেরোবে, রুট ওভার অফ 5 স্কোয়ার মানে 25 প্লাস 5 স্কোয়ার 3 মানে 75, রুট ওভার অফ 100 মানে 10। তাহলে এই বিস্তারটাও বেরোবে, যেটা নতুন বিস্তার হবে তার মান বেরোবে 10। তাহলে কি চেয়েছে, দুটো বিস্তারের অনুপাত, তাহলে a1 is to a2 10 is to 10 মানে হচ্ছে 1 is to 1। তাহলে এই প্রবলেমটাতেই তোমাদের ওই জিনিসটা ক্লিয়ার হবে। এই সব প্রবলেমই দেবে, হ্যাঁ বেশি জটিল কিছু দেবে না, কিন্তু তোমরা এগুলোই গুলিয়ে শেষ করে দেবে, তখন এত জিনিস মাথাতে থাকবে, তখন এগুলোতে হবে। তাহলে এটা বুঝতে পারলে নাকি বলো, অনেক জিনিস মাথায় ঢুকবে, তখন কিন্তু সমস্ত কিছু গুলিয়ে একবারে শেষ হয়ে যাবে। এইটা ধরো, এবার এগুলো তো তোমরা প্র্যাকটিস করবেই, দিয়ে এটা একটা দিয়ে আছে, ধরো এটা দিয়ে আছে x সমান এটা, যে বিস্তার কত, তাহলে বিস্তার 10, পর্যায়কাল কত, তাহলে এইটা ওমেগা, এই যে পাই বাই 3, টি সমান 2 পাই বাই ওমেগা পেয়ে যাবে। সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ, ওমেগা হচ্ছে এইটা, তার সঙ্গে এইটা গুণ পাই বাই 3 গণিত 10। সর্বোচ্চ ত্বরণ কত, সর্বোচ্চ ত্বরণ আমরা ত্বরণ জানি কত, ত্বরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার যদি আমি মান ধরি মাইনাসে লেখা যাবে না, এটা সর্বোচ্চ কখন হবে, এফ কখন ম্যাক্সিমাম হবে, যখন এইটা ম্যাক্সিমাম হবে, তাহলে এক্স এর মান যখন ম্যাক্সিমাম হবে, এটা তো ফিক্সড, তাহলে এক্স এর মান ম্যাক্সিমাম কত হয়, বিস্তার এ, তাহলে হচ্ছে এফ হচ্ছে ওমেগা স্কোয়ার এ। ওমেগা তো পেয়েছো, এটা পেয়েছো, হয়ে গেল। যাত্রা শুরুর 1 সেকেন্ড পর বেগ নির্ণয় করো, দেখো এইখানে হয়ে গেল গন্ডগোল। তাহলে আমরা বেগের যে ফর্মুলা জানি, সেটা আমরা দুটো ভাবে সেই জন্য বলেছিলাম শিখতে, ঠিক আছে? একটা হচ্ছে বেগের ফর্মুলা ভি সমান ওমেগা রুট ওভার অফ এস মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফাংশন অফ এক্স, যখন কত দূরত্বে, যে বললো 10 সেন্টিমিটার দূরত্বে বেগ কত, তাহলে এটা দিয়ে বেরিয়ে যাবে, এখানে এক্স এর জায়গায় 10 লিখে দেবে, এর মান তো তুমি এখান থেকে পেয়ে যাবে। কিন্তু যদি টাইম বলে দেয়, তাহলে আমাকে টাইম ফাংশনের করতে হবে, টাইম ফাংশন করতে হবে। তাহলে এক্স সমান আমি জানছি 10 সাইন পাই বাই 3 টি মাইনাস পাই বাই 2। এবার আমি ভেলোসিটি বার করতে হবে, তাহলে এক্স ডট, তাহলে হচ্ছে 10 থাকলো, এইটা বেরিয়ে আসবে 10 গণিত পাই বাই 3 কস টি মাইনাস পাই বাই 2। এবার কি বলেছি 1 সেকেন্ডের পর কত, তাহলে আমি এখানে কি করবো, টি এর জায়গায় 1 বসাবো, তাহলে 10 পাই বাই 3 কস টি এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা তো ফাংশন অফ টাইম, টি এর জায়গায় 1 বসাবো,
যদি 2 সেকেন্ড পর বলতো টি এর জায়গায় 2 বসাতাম, এখানে তো কিছু নাই, এটা তো একটা ফাই শুধু। 4 সেকেন্ড পর চার্জ লিখতাম, তাহলে π/3 মাইনাস π/2। এবার এটা যেটা মান হবে আর কি, কসের যে মানটা হবে সেটা বসালেই তুমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবে। তাহলে আমাকে ভেলোসিটির যে ভেলোসিটি তুমি পেয়ে যাবে, ভেলোসিটির যে মান আমাকে দুটো ফর্মুলাই মনে রাখতে হবে, ডিসপ্লেসমেন্ট দিয়েও ফাংশন অফ ডিসপ্লেসমেন্টও মনে রাখতে হবে, ফাংশন অফ টাইমটাও মনে রাখতে হবে। ফাংশন অফ টাইমটা ডেরিভেটিভ করলেই পেয়ে যাবে। এই কোশ্চেনটাও অনেকবার পড়েছে, সাম্য অবস্থা থেকে এটা অনেকবার পড়েছে। এটা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আর কি, তখন প্রায় বছর এই কোশ্চেনটা দিতাম। তোমাদের ক্ষেত্রেও আসতে পারে। সাম্য অবস্থা থেকে একটি সরল দূরগতি কণার কি পরিমাণ সরণ হলে, এটা মাদ্রাসাতেও দিয়েছে। এবার মাদ্রাসা সার্ভিস কমিশনও দিয়েছে, এই প্রবলেমটা মাদ্রাসাতেও দিয়েছে। মাদ্রাসার পিডিএফটা তোমাদের পাঠিয়েছে মনে হয়, আবার খুললেই দেখলেই পেয়ে যাবে, যে তার গতিশক্তি আর স্মৃতিশক্তি সমান হবে। এবার এটা এভারেজ বলেছে, এভারেজও যা নর্মাল হতো, এভারেজ হলে একটা 1-2 দিয়ে গুণ হয়, একই উত্তর হয়। কি বলেছে, সাম্য অবস্থা থেকে সরল দূরগতি কি পরিমাণ সরণ হলে তার গতিশক্তি আর স্মৃতিশক্তি সমান হবে। তাহলে আমরা গতিশক্তি কি পড়েছি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সমান হবে কার সঙ্গে, স্মৃতিশক্তির সঙ্গে, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এবার মাদ্রাসায় বলেছিল এভারেজ, এই এভারেজ করলে আর একটা 2 দিয়ে ভাগ হয়, তার মানে উত্তর তাহলে 1/4 হবে, তাহলে একই আসবে। তাহলে এইদিকে এম ওমেগা স্কোয়ার, এদিকে এম ওমেগা স্কোয়ার, 1/2 1/4 যাই থাকুক কেটে গেল, থাকলো কি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সে 2 দিকে নিয়ে যায়, 2x স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে a²/2, এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস a/2। তাহলে সাম্য অবস্থা থেকে ডান দিকেও a/2 তে দূরত্ব হবে, এই দিকেও a/2 থেকে দূরত্বের মধ্যে এটা। এই প্রবলেমটা কিন্তু অনেকবার দিয়েছে, কিন্তু বারবার বলছে এই প্রবলেমটা কিন্তু আমাদের সময় একবারে মার্ক করা কোশ্চেন ছিল। এই তো ওই দেখো, ওই একই হাল কাটে, একই প্রবলেম, a/√2টা উত্তর হবে। হ্যাঁ, এই পার্টিকেল ভাইব্রেটিং। হ্যাঁ বলো বলো, আগের প্রবলেমটা একবার বলুন না, নেটওয়ার্কের জন্য বুঝতে পারলাম না। কোনটা গো, এইটা? সাম্যাবস্থা থেকে সরল, এইটা সাম্যাবস্থার তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা একবার একটু বলুন। আচ্ছা, এটা মেন বক্তব্য হচ্ছে যে একটা পার্টিকেল সরল দূরগতি করছে, কি পরিমাণ সরল হলে তার গতিশক্তি আর স্মৃতিশক্তি সমান হবে। তাহলে আমার কাজ হচ্ছে গতিশক্তি আর স্মৃতিশক্তিকে সমান করে দেবো। এবার পরীক্ষার কোশ্চেনে এভারেজ কাইনেটিক এনার্জি, এভারেজ পোটেনশিয়াল এনার্জি, এভারেজ কথাটাও জুড়ে দিতে পারে, তোমাদের ভয় খাওয়ার কিছু নাই। এভারেজ মানে হচ্ছে, মানে আমাদের গতিশক্তি হচ্ছে আমাদের হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি। স্মৃতিশক্তি কত, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ফর্মুলা দেখে পেয়ে যাবে। এভারেজ যদি করো, এর সঙ্গে কি বলছে এটাও দিতে পারে, এভারেজ কথাটা যোগ করিত, যেটা মাদ্রাসায় করেছিল। এভারেজ যদি করো এটাকে, কি হয়, আর একটা ওই সাইন কস থাকার জন্য একটা হাফ টার্ম আসে, এবারে যে যদি করো ইন্টিগ্রেশন, একটা হাফ টার্ম আসে, তাহলে হাফ এখানে গুণ হবে, হাফ এখানেও গুণ হবে, দুই দিকে এবারে হচ্ছে। তাহলে 1/4 বা 1/2 কেটে গেল, এম ওমেগা স্কোয়ার কেটে গেল, চলে গেল, আর কেটে যাওয়া না। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এইটাকে ওইদিকে নিয়ে যাও, 2x স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে a²/2, তাহলে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস a/√, যেমন যেটা উত্তর দেওয়া থাকবে, দুটো যদি প্লাস মাইনাস জানা দেবে, যদি প্লাস দেওয়া থাকে জানা দেবে। বুঝে গেছে? এবার দেখো একই রকম তো প্রবলেম আছে, একই রকম প্রবলেম আছে, কিছু হাতের লেখাও আছে। তোমাদেরকে শুধু বলছি এইটা করবে না, শুধুমাত্র এই জিনিসটা করবে না, এইটা করা দরকার। 9-10 জন্য, যারা 11-12 আছে তাদেরকে আমি করিয়েছি তাদের ব্যাচে, এইটা করা দরকার, এই পেজটা করা দরকার, এটা ক্যান্সেল, 9-10 লাগবে না। হ্যাঁ, এটা 11-12, শুধু এই ইংলিশ লেখা আছে এই পেজটা দরকার, বাদ বাকি সব করবে। আর মোটামুটি সবই পারবে দেখবে, যেমন এই প্রবলেমটা দেখো,
প্রবলেমই বেশি আসবে। আমি ওটা প্র্যাকটিসে দেবো, হ্যাঁ, আমি সইটা একটু ঠিক হলে আমি প্র্যাকটিসে দেবো, কাইনেটিক থিওরি হিট থেকেও দেবো, এখান থেকেও দেবো। সরল দোলগতি সম্পন্ন একটি কণার মোট শক্তি 3 জুল, তার উপরে সর্বাধিক যে বল ক্রিয়া করে তার পরিমাণ এত, দোলগতির পর্যায়কাল 2, প্রারম্ভিক দশা এত, সরল দোলগতির সমীকরণ। মানে উল্টোটা, সরল দোলগতি থেকে বারবার জিনিস বার করতে হয়, এখানে আমাকে সরল দোলগতির সমীকরণটা বার করতে হবে। তাহলে সরল দোলগতির সমীকরণ আমি কি জানি, x সমান a sin ওমেগা টি প্লাস ফাই, এটা আমি জানি। এখানে আমার তাহলে এটা বার করতে হবে, ওমেগাটা বার করতে হবে, ফাইটা বার করতে হবে। কি কি বলা আছে, প্রারম্ভিক দশা 30 ডিগ্রি, তাহলে ফাইটা বলা আছে কত, 30 ডিগ্রি, তাহলে এটা একটা হয়ে গেল। পর্যায়কাল বলা আছে 2 সেকেন্ড, তাহলে ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি, তাহলে হচ্ছে 2 পাই বাই 2, তাহলে হচ্ছে পাই, তাহলে এটা ওমেগা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 2, তাহলে এটাও হয়ে গেল, তাহলে এটাও হয়ে গেল, এটা হয়ে গেল। আমার দরকার হচ্ছে এটা, এটা এইখান থেকে বার করতে হবে। কি বলা আছে, মোট শক্তি, মোট শক্তি মানে হচ্ছে হাফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এটা বলা আছে হলো। আর বলা হচ্ছে সর্বাধিক বল, সর্বাধিক বল এফ ওমেগা স্কয়ার এক্স, কি করে হয়, ওমেগা স্কয়ার এক্স হচ্ছে ত্বরক, এটা সর্বোচ্চ কখন হবে, যখন এক্স সমান এ, তাহলে বলটা শুধু ভর গুণ হবে, তাহলে এম ওমেগা স্কয়ার এ সমান হচ্ছে কত, 1.5। এবার তুমি যদি এই দুটোকে ভাগ করে দাও, দেখো এম ওমেগা স্কয়ার এম চলে যাবে, এ স্কয়ার আর এস চলে এ থাকবে, তাহলে এ বাই 2 সমান হচ্ছে 3/1.5, তাহলে 1.5 এ সমান হচ্ছে 6, এ সমান হচ্ছে 6/1.5, তার মানে এটা 60/15 মানে হচ্ছে 4, তাহলে এ এর মান হলো 4। তুমি সব বসিয়ে দাও, 4 sin পাই টি প্লাস হচ্ছে এই সমীকরণ বেরিয়ে গেল। এটা করো, প্লাস মাইনাস লিখেছে, বাঁ দিকেও হতে পারে ডান দিকেও হতে পারে, তাহলে বোঝা গেল, বলো বুঝতে পারলে?